দীর্ঘ ঈদের বন্ধের পরে আবার তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে ঈদের পরে আমার প্রথম ক্লাস, আর সেই ধারায় আজকে তোমাদের সাথে আমি ক্লাস নেব ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে বাংলাদেশে বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই নিরাপদে আছো। বাংলাদেশে বাণিজ্যের সমস্যা নিয়ে কথা বলতে গেলে আমরা প্রথমেই দেখি বাংলাদেশে যে পরিমাণ বাণিজ্যের সম্ভাবনা আছে সেই পরিমাণে বাংলাদেশে বাণিজ্যের প্রসার হচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের বাণিজ্যে প্রত্যেকটা জায়গায় ছোট ছোট কিছু সম্ভাবনা দেখা গেছে। তো এই কারণে যথেষ্ট সম্ভাবনা থাকলেও বাণিজ্যের ব্যবস্থা খুব বেশি উন্নতি হয়নি। তো আমরা কি কারণে কোন কোন জায়গায় বাণিজ্যের সমস্যা বিদ্যমান সেগুলো আমরা বোর্ডে সিরিয়ালি লিখব এবং সেই সাথে তার বিস্তারিত জানব। দেখো, বাংলাদেশের বাণিজ্যের সমস্যা বলতে গেলেই প্রথমে আসে মূলধনের সমস্যা। আমরা সবাই জানি যে কোনো একটা ব্যবসা বা বাণিজ্য শুরু করতে গেলে আমাদের সব থেকে বেশি দরকার হয় মূলধন, অর্থ যেটাকে বলা হয়। তো আমাদের পর্যাপ্ত মূলধনের প্রয়োজন ব্যবসা শুরু করার ক্ষেত্রে। ব্যবসারই একটা পার্ট কিন্তু বাণিজ্য, সেটা আমরা জেনেছি। কিন্তু বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু আমাদের যতটা টাকা অর্থ প্রয়োজন বা মূলধন প্রয়োজন সেই পরিমাণ তারা ঋণ বা যে কোনো ওয়েতে দিতে পারছে না। ফলে অনেকটা সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের বাণিজ্যের প্রসার ঘটছে না। এর প্রধান অন্তরায় হিসেবে ধরা হয় বাংলাদেশে যে মূলধনের ঘাটতি। আমরা সবাই জানি, সবাই বুঝি যে বাণিজ্য করার ক্ষেত্রে মূলধনের কোনো বিকল্প নেই। তো এখন যে প্রতিষ্ঠানগুলো যে এই পর্যাপ্ত পরিমাণে অর্থ যোগান দিতে পারছে না বা আমাদের যে পরিমাণে অর্থ প্রয়োজন আমরা কোনোভাবে ম্যানেজ করতে পারছি না, সে কারণে কিন্তু আমরা বাণিজ্যের যতটা সম্ভাবনা আছে থাকা সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু সেই পরিমাণে প্রসার করতে পারছি না। তাহলে দেখা যাচ্ছে যে বাণিজ্যের একটা বৃহৎ অন্তরায় হচ্ছে মূলধনের ঘাটতি। দ্বিতীয়ত হচ্ছে দক্ষতার অভাব। আচ্ছা, দক্ষতা জিনিসটা কি? দক্ষতা হচ্ছে অর্থ, সময়, শ্রম ও উপকরণের অপচয় না করে সর্বোচ্চ ফলাফলের অর্জনের সামর্থ্যকে দক্ষতা বলে। তোমার অর্থ, সময়, শ্রম ও উপকরণের কোনো অপচয় করবা না, সেটার মাধ্যমে অপচয় না করে সর্বোচ্চ ফলাফল কিভাবে অর্জন করা যায় সেটার সামর্থ্যকে বলে দক্ষতা। কিন্তু আমরা আমাদের পারিপার্শ্বিক বা আমাদের দেশের দিকে তাকালে দেখতে পাই যে আমাদের এইরকম দক্ষ কর্মী বা দক্ষ ব্যবস্থাপক বা দক্ষ যাই বলো না কেন, আমাদের কিন্তু প্রচুর ঘাটতি আছে। যে কারণে বাংলাদেশের বাণিজ্যের সব ক্ষেত্রে কিন্তু এই দক্ষ শ্রেণীর ঘাটতি আছে, যে কারণে কিন্তু আমাদের সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই পরিমাণে উন্নতি হচ্ছে না। যেমন আমাদের দক্ষ উদ্যোক্তা নেই, দক্ষ ব্যবস্থাপক নেই, দক্ষ কর্মী নেই। আমরা যা আছি অর্ধদক্ষ বা অদক্ষ এই শ্রেণী বেশি, যে কারণে কিন্তু আমাদের যে পরিমাণে বাণিজ্যের প্রসার হওয়ার কথা সেই পরিমাণে হচ্ছে না। তৃতীয়ত হচ্ছে অবকাঠামোগত সমস্যা। দেখো, বাণিজ্যিক কাজ পরিচালনার জন্য অবকাঠামো কিন্তু খুবই কি বাধ্যতামূলকভাবে দরকার। তো আমাদের একটা বাণিজ্য পরিচালনার জন্য যতটুকু অবকাঠামো প্রয়োজন সেই পরিমাণ কিন্তু আমরা যোগান করতে পারছি না, যে কারণে এই অবকাঠামো সুবিধা থেকে কিন্তু একটা বাণিজ্য বঞ্চিত হচ্ছে। তো এই কারণে কিন্তু বাণিজ্যের যে পরিমাণ সম্ভাবনা বা উন্নতি সাধন করা দরকার বা উন্নতি হচ্ছে, সেখানে কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে তোমার অবকাঠামো সমস্যা। এরপরে আসো যোগাযোগের সমস্যা।
দেখো, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অনেক কিন্তু ইমপ্রুভ হচ্ছে বা অনেক উন্নতি হচ্ছে, তারপরেও কিন্তু অনেক সমস্যা থেকে যাচ্ছে। যে এর ভিতরে দেখো, অন্যতম তোমরা যারা ঢাকায় থাকো বা ঢাকায় গিয়েছো, দেখো কি একটা ঢাকার যথেষ্ট উন্নতি হচ্ছে যোগাযোগ ব্যবস্থায়, তারপরেও আমাদের কি পরিমাণ ট্রাফিক জ্যাম। ধরো আমাদের একটা পচনশীল দ্রব্য যেটা পরিবহনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়, সেটা যদি ওই ট্রাফিক জ্যাম বা 2-3 ঘন্টার জ্যামে পড়ে, দেখা গেল যে দ্রব্যটা পচে গেল। তো আমাদের কিন্তু এই ধরনের অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো এই কারণে রাস্তার তীব্র যানজট একটা প্রধান একটা সমস্যা। এরপরে কিন্তু আরো দেখতে পাচ্ছ যে আমাদের সড়ক দুর্ঘটনা অনেক বেশি। আমাদের সড়কে কিন্তু আমরা অনেকেই, আমরা ড্রাইভার বলো, আমরা পথচারী যারা, তারাও কিন্তু অনেক কেয়ারলেস, যে কারণে সড়ক দুর্ঘটনার হারটা অনেক বেশি বাংলাদেশে। তো এই একটা সমস্যা। এরপরে আছে কোথাও কোথাও রাস্তা অনেক সংকীর্ণ, যে কারণে আমাদের পথে বাধা সৃষ্টি করে যোগাযোগের জন্য। আবার কোথাও এমনও জায়গা আছে যেখানে নদী পথ ছাড়া আর কোনো পথ নেই, এরকমও জায়গা আছে। তো এই যে নানাবিধ সমস্যা, যে কারণে পণ্য পরিবহনে কিন্তু আমাদের একটা খুব বড় একটা বাধা সৃষ্টি করে এই যোগাযোগের সমস্যা, যে কারণে কিন্তু আমরা বাণিজ্যে সেই পরিমাণ প্রসার করতে পারছি না আমাদের যতটা সম্ভাবনা আছে। এরপরে পণ্য সংরক্ষণের সমস্যা। আচ্ছা, তোমরা জানো একটা পণ্য আমরা একটা মৌসুমে উৎপাদন করি। কিছু পণ্য আছে যারা সব মৌসুমেই পাওয়া যায়, তবে অনেক পণ্য আছে যেটা আমাদের প্রয়োজন, সেগুলো একটা মৌসুমে উৎপাদন হয়, আমরা সারা বছর সেই পণ্য উৎপাদন, ওই মৌসুমের পণ্য থেকে সারা মৌসুম আমরা সেটা গুদামজাতকরণ বা সংরক্ষণের মাধ্যমে পেয়ে থাকি। কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমাদের যে পরিমাণ গুদাম ঘর বা সংরক্ষণকারী প্রতিষ্ঠান দরকার, সেই পরিমাণে আমাদের সংরক্ষণকারী প্রতিষ্ঠান নেই, যে কারণে আমাদের যতটা প্রয়োজন, যতটা পণ্য সংরক্ষণ করা প্রয়োজন, সেই পরিমাণ কিন্তু সংরক্ষণ করতে পারছি না। একটা মেজর একটা সমস্যা পণ্য সংরক্ষণে, যে কারণে আমরা বাণিজ্যিক পণ্য উৎপাদন করতে পারি আমরা যথেষ্ট পরিমাণে। ধরো শীতকালে বা এই সময়ে আম উৎপাদন হয়, কিন্তু আমটা কিন্তু আমরা সারা মৌসুমে পাই না। তো এটা হচ্ছে পণ্য সংরক্ষণের সমস্যা। পণ্য সংরক্ষণের জন্য আমরা কিন্তু পাই না। তবে আম হচ্ছে একটা পচনশীল দ্রব্য। পচনশীল ছাড়াও অনেক পণ্য আছে যেটা আমরা গুদামজাতকরণের মাধ্যমে অনেক দীর্ঘ সময় আমরা সংরক্ষণ করতে পারি, যেটা শুধু এই সংরক্ষণকারী প্রতিষ্ঠানের অভাবে যেটা আমরা পারছি না। এটা একটা অনেক বড় বাধা হচ্ছে বাণিজ্যের জন্য, বাণিজ্যের প্রসারের জন্য। এরপর আসো ভাবমূর্তিগত সমস্যা। আচ্ছা, ভাবমূর্তিগত সমস্যা আমাদের বাংলাদেশের, আমরা তো বাংলাদেশের প্রেক্ষিতে সমস্যাগুলো বলছি। তো বাংলাদেশের ভাবমূর্তি ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, তারপরও অনেক দেশের কাছে বাংলাদেশ কিন্তু একটি জনবহুল দেশ, একটা সমস্যায় পরিপূর্ণ একটা দেশ। তারপরে তোমার এখানে তোমার একটা অনুন্নত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ। অনেক বিশ্বের, যেমন ইউরোপ কান্ট্রিগুলো, তারপরে উন্নত বিশ্বে কিন্তু বাংলাদেশ একটি জনবহুল দেশ। তারপরে তোমার কিছু কিছু ক্ষেত্রে তোমার সমস্যাগ্রস্ত দেশ হিসেবেও পরিচিত, যে কারণে অনেক উন্নত দেশই বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্কে যেতে চায় না, বা যাওয়ার যতটা পসিবিলিটি আছে বা সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা কিন্তু যায় না, শুধুমাত্র এই সমস্যাগুলোর কারণে তারা মনে করে। তবে এই সমস্যা কিন্তু আমরা অনেক ইমপ্রুভ করছি, আমরা সম্ভাবনার ভিতরে সেটা দেখব। তো বাংলাদেশের এজন্য বাংলাদেশি পণ্য সব দেশে সুনামের সাথে বিক্রি করা যায় না। তো অনেক দেশে এই যে বাংলাদেশ একটা অনুন্নত দেশ, একটা জনবহুল দেশ, সমস্যায় জর্জরিত দেশ, এই কথা শুনে বা এই একটা মাইন্ড সেট আপ তাদের এমনভাবে তৈরি করা বা তৈরি হয়ে গেছে, যে কারণে তারা কি মনে করে, তারা বাংলাদেশি পণ্য দেখলে সেটা কিনতে চায় না। তো বাংলাদেশি পণ্য সেটা কিন্তু সেইভাবে বিক্রি হয় না। এরপর আসো আমদানি নির্ভরতা। আচ্ছা, আমাদের দেশে বাজারজাতকৃত
অনেক একটা যে পণ্যগুলো বাজারজাতকরণ করা হয় তার একটা মেজর পোরশন হচ্ছে তোমার এটা বাইরের, মানে অন্য দেশের, যেটা আমরা আমদানি করে বাজারজাত করি। তো আমাদের এরকম আছে যে অনেক শিল্পের কাঁচামালও আমরা বাইরে থেকে আমদানি করে তারপরে সেটা বাংলাদেশের শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহার করি। আবার দেখা যাচ্ছে অনেক কনজিউমার প্রোডাক্ট যেটা কনজিউম করার জন্য সেটাও আমরা কিন্তু অনেক কান্ট্রি থেকে আমরা কিন্তু আমদানি করে তারপরে ব্যবহার করছি। আমাদের অনেক কিছু উৎপাদনের সক্ষমতা আছে কিন্তু সেই পরিমাণে উৎপাদন হয় না, বাধ্য হয়ে আমদানির দিকে যেতে হয়। যে কারণে এই যে আমি একটা দেশে পণ্য তৈরি করলাম, সেইটার পণ্যের প্রোডাক্টের যে প্রাইস হবে, আমদানিকৃত পণ্যের প্রোডাক্টের প্রাইস কিন্তু তার থেকে বেড়ে যাবে, এটা স্বাভাবিক। যে কারণে কিন্তু ভোক্তাদের বেশি মূল্য দিতে হয়, এবং মুনাফার বড় একটা অংশ কিন্তু বিদেশে চলে যাচ্ছে, যেহেতু পণ্য আমাদের আমদানি করতে হচ্ছে। ফলে দেশে বাণিজ্য ব্যবস্থা কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি লাভ করতে পারছে না। এরপরে আসো রাজনৈতিক অবস্থা। আচ্ছা, আমরা কি বর্তমানে কি দেখতে পাচ্ছি? বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কিন্তু বর্তমানে অনেকটা স্থিতিশীল, কিন্তু এর আগে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা তেমন স্থিতিশীল ছিল না, অস্থিতিশীল ছিল। যে কারণে দেখা যাচ্ছে যে অনেক শান্ত প্রকৃতির দেশ বা অনেক যারা কোনো ইস্যু নেই, মানে যাদের শান্তির দেশ বলা হয়, এরকম ইউরোপের অনেক কান্ট্রি আছে, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, তারপরে হচ্ছে ডেনমার্ক, এইসব কান্ট্রিগুলো তারা মনে করে ওই যে একটা আগের যে অস্থিতিশীল অবস্থাটা তাদের মনে একটা মানে মাইন্ড সেট আপ বা যা বলেন যে মানসিক একটা এমন একটা তৈরি করে ফেলছে অবস্থা, যে কারণে তারা কিন্তু চাইলেও বা বর্তমান অবস্থা দেখা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু পণ্য বা লেনদেন কিন্তু করতে চাচ্ছে না। এই কারণে ওই যে অতীতে যে প্রতিহিংসা পরায়ণ যে রাজনীতি ছিল, এই যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতির জন্য এই ক্ষতিকর প্রভাবে কিন্তু বর্তমানে এই অবস্থাটা দেখা যাচ্ছে। তবে এ থেকে ডে বাই ডে বাংলাদেশ বেরিয়ে আসছে, এটা একটা সম্ভাবনা বাংলাদেশের জন্য। তারপরে আসো প্রতিযোগীদের প্রভাব। আচ্ছা, আমরা বলেছি যে বর্তমানে বাজারজাতকৃত যে পণ্যগুলো আছে বাজারে, সেগুলোর অধিকাংশই হচ্ছে বাইরের দেশের, এবং আমাদের দেশের প্রতিযোগী হচ্ছে কারা? বাইরের দেশে উন্নত প্রতিষ্ঠান। যে কারণে দেশীয় যে প্রতিযোগী আছে, দেশীয় যে যারা উদ্যোক্তা আছে বা প্রতিষ্ঠান বা বাণিজ্য পরিচালনা করছে, তারা কিন্তু ওই বিদেশি প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে পেরে উঠছে না। যে কারণে বিদেশি প্রতিষ্ঠানগুলো একচেটি এক ধরনের ব্যবসা করছে। এই মোকাবেলায় দেশীয় ব্যবসায়ীরা তাদের সাথে সফলতা অর্জন করতে পারছে না। এই জন্য বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। এবং সর্বশেষ আসো সমুদ্র বন্দরের সমস্যা। আচ্ছা, আমরা জানি যে আমদানি বা রপ্তানি যাই বলো না কেন, পণ্য কেনা বেচার ক্ষেত্রে বাইরের দেশের সাথে আমরা কিন্তু সমুদ্র বন্দর ব্যবহার করি, তাই না? কিন্তু বাংলাদেশের সমুদ্র বন্দর আছে কয়টা? বর্তমানে 3টা আছে। তো এর প্রধান সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম। যে চট্টগ্রাম সমুদ্র বন্দরে যেখানে 90% অধিক পণ্যই যেখানে আমদানি রপ্তানি হয়, সেটা খুব বেশি গভীর না, মানে গভীরতা খুব কম। সরাসরি বৈদেশিক জাহাজগুলো কিন্তু চট্টগ্রাম বন্দরে ঢুকতে পারছে না। যে কারণে কিন্তু আমরা সরাসরি কোনো পণ্য কেনা বেচা করতে পারছি না। এই যে গভীরতা অনেক কম হওয়ায় যে কিছু জাহাজ আছে, কন্টেইনার বাহী জাহাজগুলো ভিড়তে পারছে না। এই কারণে যে কিছু ফিডার জাহাজ পণ্য পরিবহন করছে। কি করে তারা? ফিডার জাহাজগুলো বাংলাদেশ থেকে পণ্য নিয়ে বা বেচার ক্ষেত্রে বা রপ্তানির ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে পণ্য নিয়ে যেয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কার যে সমুদ্র বন্দর আছে সেগুলোর যে বড় কন্টেইনার জাহাজ তাদের কাছে
দেওয়ার পরে তারা সেটা নিয়ে যায়। তো সরাসরি কন্টেইনারবাহী জাহাজগুলো বাংলাদেশে আসতে পারছে না, যে কারণে আমরা কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি, যে কারণে কিন্তু একটা এই যে পরিবহন কষ্ট আমাদের বেড়ে যাচ্ছে, এতে তোমার অনেক জটিলতার সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। তো এই কারণে আন্তর্জাতিক ব্যবসায়, আন্তর্জাতিক বাণিজ্যেও পিছিয়ে পড়ছে বাংলাদেশের ব্যবসায়ীরা। তো এই যে উপরোক্ত এই যে এই সমস্যাগুলো যেহেতু বাংলাদেশে বিদ্যমান, তবে এর সাথে সাথে অনেক সম্ভাবনাও বিদ্যমান। তো বেশ কিছু সমস্যার কারণে সম্ভাবনাগুলো সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না। এই যে অনেকগুলো সমস্যা আছে, এই কারণে কিন্তু সম্ভাবনাগুলো সঠিকভাবে আমরা কিন্তু কাজে লাগাতে পারছি না, সম্ভাবনা থাকা সত্ত্বেও। এই সমস্যাগুলো সমাধান করতে পারলে আমরা কিন্তু সেই সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারবো। তো এখন বাংলাদেশের বাণিজ্যের সমস্যাগুলো আমরা নিয়ে আলোচনা করলাম, এখন আমরা দেখব বাংলাদেশের বাণিজ্যের সম্ভাবনা কি কি আছে। আচ্ছা, বাংলাদেশে কিন্তু দক্ষিণ এশিয়ায় অবস্থিত। তো বাংলাদেশকে কিন্তু দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার বলা হয়, কারণ কি বাংলাদেশের সমুদ্র বন্দর বঙ্গোপসাগরে একটা, যেখানে থেকে বাইরের কান্ট্রিগুলো যারা সাগর পাড়ি দিয়ে তারপরে কিন্তু এখান থেকে প্রবেশ করতে পারে। এখান থেকে সহজেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পণ্য ও সেবা রপ্তানি করার সুযোগ আছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাংলাদেশ থেকে একটা কেন্দ্রবিন্দু বাংলাদেশ, কিন্তু সেখান থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পণ্য রপ্তানির একটা সুযোগ আছে। স্থানীয়ভাবে পণ্য ও সেবা উৎপাদন ও সরবরাহ করতে পারলে এই বিশাল বাজার থেকে সহজেই লাভবান হওয়া যাবে। তো দেখা যায় আমাদের সম্ভাবনার ভিতরে প্রথমেই একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা হচ্ছে রপ্তানির সুযোগ। আমরা কিন্তু এখন সম্ভাবনা করছি। রপ্তানির সুযোগ, দেখো আমি কিন্তু শুরুতেই বলছি বাংলাদেশ কিন্তু একটা সমুদ্র বন্দর, যেটা হচ্ছে তোমার দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার। তো আমরা সেখান থেকে সহজেই রপ্তানিমুখী বাজার বা পণ্য আমরা কিন্তু সেখান থেকে রপ্তানি করতে পারি। দেখো আমাদের যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার, আমরা কিন্তু সব থেকে বেশি রপ্তানি করি যুক্তরাষ্ট্রে। এরপর অনেক দেশ আছে, জার্মানি আছে, ইংল্যান্ড আছে, তারপরে ইউরোপীয় ইউনিয়ন আছে, সিরিয়ালি এই জায়গাগুলোয় আমরা বেশি রপ্তানি করি। তারপরে প্রতিবেশী দেশ ভারত, নেপাল, মায়ানমার, এই দেশগুলোতেও কিন্তু আমাদের আঞ্চলিক বাণিজ্য প্রসারের ব্যাপক সুযোগ আছে। তো দেখো বাংলাদেশের এ পর্যন্ত অনেক নাম কুড়িয়েছে কিছু পণ্য রপ্তানির ক্ষেত্রে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমার বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, সিরামিক সামগ্রী, আসবাবপত্র, স্টিল ও আয়রন সামগ্রী, এই জিনিসগুলো আমাদের সুনাম কুড়িয়েছে বিশ্বের বাজারে, যে কারণে আমরা কিন্তু সহজেই বাণিজ্য প্রসারের মাধ্যমে, রপ্তানি প্রসারের মাধ্যমে এই পণ্যগুলো বিদেশে বেশি রপ্তানি করতে পারি এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ করলে আমাদের সমৃদ্ধির সোপানে দ্রুত উন্নত হতে পারবো। এরপরে আরেকটা বড় সম্ভাবনা হচ্ছে ই কমার্সের সুযোগ বা প্রসার। ই কমার্স কি? ইলেকট্রনিক কমার্স মানে কি? আমরা যে বর্তমানে ইন্টারনেট, তারপরে তোমার স্মার্টফোন, ল্যাপটপ এইগুলো ব্যবহার করে আমরা অনলাইনের মাধ্যমে যে কেনা বেচাটা করি সেটাই হচ্ছে কি ই কমার্স। তো দেখা যাচ্ছে আমাদের অনেক কিছু চাহিদা কিন্তু গ্রামে আছে, কিন্তু গ্রামে কিন্তু আমরা অনেক কিছু চাহিদা থাকা সত্ত্বেও আমরা কিন্তু পাচ্ছি না সেরকম কিন্তু আমাদের মানে পণ্য নেই গ্রামে। তো ই কমার্স এমন একটা মাধ্যম যেটা তোমার গ্রামে শহরের প্রোডাক্টগুলো পরিবহন মানে গ্রামে বসেই শহরের প্রোডাক্টগুলো পেয়ে থাকি। শহরে বলো গ্রামে বলো, যে কোনো প্রোডাক্ট আমরা অনলাইন প্ল্যাটফর্মে সেটা সেল বা ক্রয় করতে পারি।
বিক্রয় করতে পারি, যে কারণে কিন্তু বাণিজ্যের প্রসার দিন দিন বাড়ছে। দেখো গ্রামে অনেক মানুষ আছেন যাদের ক্রয় ক্ষমতাও বাড়ছে, এই কারণে কিন্তু গ্রামের মানুষের ক্রয় ক্ষমতাও বাড়ছে। আবার বাংলাদেশে কিন্তু নতুন স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করছে, এটার কারণে আমাদের কিন্তু বাণিজ্যের প্রসার আরো ডে বাই ডে বাড়ছে। এরপর হলো অনুকূল সরকারি নীতি। সরকার কিন্তু সবসময় বাণিজ্যের প্রতি উদার, মানে বাণিজ্যের প্রতি তারা সরকার সবসময় সেরকম সুযোগ দিয়ে থাকে বাণিজ্যের ক্ষেত্রে। দেখো বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি হয়েছে এই 2021 সালে। তা রপ্তানি লক্ষ্যমাত্রা কিন্তু $60 বিলিয়ন নির্ধারণ করা হয়েছে রপ্তানি লক্ষ্যমাত্রা। কিন্তু এজন্য এই কারণে কিন্তু আবার বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান আছে, যে কারণে বাংলাদেশের কিন্তু সরকার সবসময় চাচ্ছে, সরকার বাণিজ্যের প্রতি যতটা সুযোগ সুবিধা দেওয়া যায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার এই জায়গাটা প্রসার করার জন্য। এরপর আসো উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত। বাংলাদেশ কিন্তু 2018 সালে জাতিসংঘ কর্তৃক একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। সবকিছু ঠিক থাকলে 2024 সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ একটি হবে কি উন্নয়নশীল দেশ, যে কারণে কিন্তু বৈদেশিক বাজারে বা বিদেশ মানে বড় বড় উন্নত দেশে বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাবে, দৃষ্টিভঙ্গি ভালো হবে, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে তারা মর্যাদা পাবে, তাদের কাছে মর্যাদা পাবে। যেখানে এখানে সমস্যা আছে এমন না, সমস্যাও আছে, যেমন সহজ কিস্তিতে সহজ অল্প সুদে ঋণ যেটা পাবে না, তবে এখানে সম্ভাবনা অনেক বেশি। এরকম হচ্ছে অনেক বড় ধরনের অনেক বড় অ্যামাউন্টের কিন্তু ঋণ পাবে বাংলাদেশ, এবং তোমার অনেক দেশে অগ্রাধিকার বাজার সুবিধাও বাংলাদেশ সেটা পাবে। এরপরে ধরো সরকারি উদ্যোগ একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা হচ্ছে সরকারি উদ্যোগ। সরকার কিন্তু সব সময় বাণিজ্যের প্রতি তারা সবসময় উদার এবং সবসময় সব ধরনের সুবিধা দিয়ে থাকে। দেখো বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। আমরা দেখতে পাই কি অনেক দেশে বাণিজ্যিক মিশন পাঠাচ্ছে বাংলাদেশ। এরপরে বাংলাদেশে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে, বড় বড় বিভাগীয় শহরগুলোয় বাণিজ্য মেলা হচ্ছে। বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের জন্য বিশেষ সহায়তা দিচ্ছে। বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে উদার নীতি দেওয়া হয়েছে। তো এই সমস্ত সুবিধাগুলোর জন্য বাংলাদেশ কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। আমরা সমস্যার ভিতরে কিন্তু দেখেছি যে যোগাযোগ একটা সমস্যা, যোগাযোগের ক্ষেত্রে একটা সমস্যা, তবে সম্ভাবনার ক্ষেত্রে এসে দেখতে পাচ্ছি যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে বর্তমান বাংলাদেশে সেটা একটা সম্ভাবনা হয়ে গেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার যে সংযোগ সেতু মানে পদ্মা সেতু হচ্ছে, যেটা আমাদের ঢাকা এবং দক্ষিণবঙ্গের সাথে একটা মানে জোরালোভাবে যে এগোচ্ছে এই কাজটা, যেটা আমাদের সাথে এই ঢাকার দূরত্ব অনেক কমিয়ে দিচ্ছে। ঢাকার দূরত্ব কিভাবে কমাচ্ছে, আমরা কিন্তু ওখান থেকে সেতু পারাপার হয়ে যাব, সময় আমাদের বাঁচবে, পণ্য পরিবহনে অনেক সুবিধা হবে। শুধু পদ্মা সেতুই না, এরপরে দেখবা তোমার ঢাকায় অনেক 4 লেনের সড়ক, ঢাকার সাথে বিভিন্ন বিভাগীয় শহর অন্যান্য শহরের সাথে যে মহাসড়ক হচ্ছে, 4 লেনের সড়ক হচ্ছে, উড়াল সেতু হচ্ছে, ঢাকায় মেট্রো রেল হচ্ছে, যেখানে আমাদের যে সমস্যাগুলো দেখা গিয়েছিল ট্রাফিক জ্যাম, তারপর সংকীর্ণ রাস্তা, এই যে সমস্যাগুলো খুব দ্রুত নিরাময় হয়ে যাচ্ছে, যে কারণে বাণিজ্যের ব্যাপক প্রসার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সর্বশেষ হচ্ছে সমুদ্র বন্দরের উন্নয়ন। আমাদের দেশে সমুদ্র বন্দর আছে 3টা, বর্তমানে আরো বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার। তো আমরা যখন সরকার এই কাজগুলোর গতি বাড়ানো, আধুনিকায়ন, গভীর সমুদ্র বন্দর স্থাপন,
যখন এই কাজগুলো সম্পন্ন হবে আমাদের কিন্তু বাণিজ্য একটা প্রচুর মানে অনেক প্রসার হবে। এগুলো সফল হলে বৈদেশিক বাণিজ্যে ব্যাপক উন্নতি অর্জন হবে। তো সর্বোপরি দেখা যাচ্ছে সমস্যাবহুল বাংলাদেশে উল্লেখিত সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারলে এখানকার বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো দেশের তুলনায় অনেক বেশি উন্নয়ন সম্ভব। তো এজন্য কিন্তু শুধু সরকার না, সব গোষ্ঠীকেই আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।